এই তাণ্ডবটা চালালো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজীব ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে দীপ্তিমান বসু, এবং আমাদের সঙ্গে রয়েছেন দুই চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল এবং শুভদীপ অধিকারী। এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি একটু শুভদীপকে দিয়ে শুরু করি। শুভদীপ, আপনি কালকে ছিলেন কসবা টিআই অফিসে। এই যে চিত্র, আমি আবারও বলছি, শুরুতেই বলছি যে আপনাদের এই মুহূর্তের যে মানসিক অবস্থা এবং আপনাদের যে হতাশা, যে অনিশ্চয়তা, সেটা আমরা শেয়ার করতে চাইলেও হয়তো সেটা তল অবধি পৌঁছতে পারছি না। এবং এই মুহূর্তে আপনারা কোনো স্টোন আনটার্ন রাখবেন না, সেটাই স্বাভাবিক। আমার হলে আমিও তাই করতাম। কিন্তু আপনার কি মনে হয় যে এগুলো যারা করছে তারা শিক্ষক শিক্ষিকা হতে পারেন? দেখুন, কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। প্রত্যেক চাকরি যারা হারিয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের দাবি দাওয়া পেশ করতে গিয়েছিলেন, সেখানে ওরকম একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এবং আমি একটু মেহবুব মণ্ডলের কাছে আসি। আপনি ছিলেন কালকে? ছিলাম। ডেফিনেটলি আপনারা আপনাদের ন্যায্য হতাশা থেকে আপনারা সেখানে গেছেন, ডেফিনেটলি আপনারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও ঠিকই ডিআই অফিসে যখন আপনারা গেছেন তখন আপনাদের মাথা কাজ করছে না যে আপনারা কি সেখান থেকে পাবেন, কিন্তু আপনারা গেছেন। কিন্তু এরা কারা? সত্যি কি আপনার মনে হয় যে আপনাদের কেউ এটা করেছে? পুলিশের কলার ধরছে, লাঠি নিয়ে গেছে, পেট্রোল জেলে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে? এখানে যে ঘটনাটা আপনারা দেখছেন, পুরো ফুটেজটা দেখলে আপনাদের কাছে পুরো সিনিয়রিটি কমপ্লিট হতে পারে। আমার ভয়েসটা খুব খারাপ, আশা করছি বুঝতে পারছেন। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে আমি একটু আপনার জায়গা থেকে ইয়ে করে বলছি যে এরা কি শিক্ষক হতে পারে? আপনি আমাকে প্রথম বলুন যে আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচন করে পার্লামেন্টে পাঠাই, বিধানসভায় পাঠাই কেন? সিস্টেম তৈরি করার জন্য, যাতে কেউ অবৈধ কোনো কার্যকলাপ না করতে পারে। তাহলে সেই সিস্টেমই যদি আমাদের কাছ থেকে ঘুষ নেওয়া শেখায়, যারা পার্লামেন্টে আইন করে, বিধানসভায় আইন করে যে ঘুষ নেওয়া ঠিক নয়, তারাই আবার ঘুষ নিয়ে এবং তাদের ঘুষ নেওয়ার ফলে একটা অংশের শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারা শেষ হয়ে যায়। বলুন তো তারা হতাশাগ্রস্ত হবে না? চাকরি হারাদের সঙ্গে কথা বলে তিনি আশ্বাস দিয়েছেন, এবং শুধু আশ্বাস নয়, কয়েকটা কথা তিনি গুরুত্বের সঙ্গে বলেছেন যে তাদের কোনো সার্ভিস রেকর্ডে কোথাও ছেদ পড়বে না, তাদের কোথাও কোনো অসুবিধা হবে না। আমি তাদের কথা দিচ্ছি বিভিন্ন প্ল্যান আমার রেডি আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী যাতে তারা আবার শিক্ষকতা করতে পারেন, এটা একটা দিক। দ্বিতীয়, আমার যেটা মনে হচ্ছে যে কোথাও যেন এরা একটা রাজনীতির শিকার হচ্ছে। বলছি, রাজীব দা বললেন না যে আমি নামগুলো বলে দিতে পারি, প্রথম ওনার উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে দেওয়া। হ্যাঁ, তো আরেকটা কথা, যদি আমার দলের কেউ ফোন করে থাকে তাহলে তারা বেশ করেছে। মমতা ব্যানার্জি কি করতেন যদি বিরোধী নেত্রী থাকতেন? মমতা ব্যানার্জি ভিখারি পাসওয়ানকে তো খুঁজেছেন 2011 সাল অবধি, ক্ষমতায় আসার পরদিন থেকে খোঁজেননি। ভিখারি পাসওয়ানকে খোঁজার পরে চম্পলা সর্দার, ফেলানি বসাকদের বাড়ি বাড়ি যাননি। আরে বিরোধীরা তো বিরোধিতা করবে, বিরোধীরা ন্যায্য কনস্ট্রাকটিভ বিরোধিতা করছে। আমি বলছি, যদি আমার দলের কেউ ফোন করে থাকে তাহলে আমি একজন গর্বিত সেই দলের কর্মী, এতে লজ্জার কি আছে? আরে এটা কোনো অবৈধ প্রেম নাকি? আপনি চাকরি চুরি করেছেন আর বিরোধী লোকেরা ফোন করতে পারবে না, যে বলতে পারবে না যে আপনি আন্দোলন করুন, আমরা রাস্তায় আছি? মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেবেন না, এটা রাজীব ব্যানার্জি বলেছেন। ঠিক কথাই তো। মমতা ব্যানার্জি বলছেন যে, রাজীব দা বললেন যে সার্ভিস ব্রেক হবে না। আরে সার্ভিস ব্রেক হয়ে গেছে মশাই। আপনি শিক্ষিত, মুখ্যমন্ত্রী না হয় জর্জিয়া ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাজীব দা আপনি তো শিক্ষিত। সুপ্রিম কোর্টের ওপরে কি মমতা ব্যানার্জি নাকি? এই সমস্ত কথা বলে মানুষকে যে ভুল বোঝানোর চেষ্টা, এগুলো আজ থেকে 20 বছর আগে হলে সম্ভব হতো, আজকের দিনে এটা সম্ভব নয়। রাজীব ব্যানার্জি, আপনাকে বুঝতে হবে, এসব করে আপনার নির্বাসন জীবন কাটবে না। ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যে ফিরদৌস শামীম আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি একটু সুমনদার কাছে যাব খুব সংক্ষেপে। সুমনদা, যেটা সজল ঘোষ বলছেন যে যদি এই চাকরি হারাদের নিয়ে কেউ রাজনীতি করেনও বিরোধী দল, সেটা তো স্বাভাবিক।
দেখুন, সজল ঘোষ একজন বিরোধী রাজনীতিক হিসেবে যেটা বলেছেন অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু রাজনীতি করতেই পারেন। আমি দুটো জিনিস বলবার চেষ্টা করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথমে আমি বলি যে যারা চাকরি হারিয়েছেন তাদের বেদনা বা তাদের যন্ত্রণা আমি বুঝি। আমরা যারা কোনো সময় চাকরি করেছি তাদের যদি চাকরি চলে যায় তাদের কি যন্ত্রণা হয়, তাদের কতটা সমস্যা হয় সেটা আমি অবশ্যই বুঝি। ফলে তাদের যে কোনো ধরনের বিষয় তাদের যদি আজ রাত থেকে পুনর্বহাল করা সম্ভব হয়, কাল সকালে আবার মাইনে দেওয়া সম্ভব হয়, সেটারই আমি সমর্থক। চন্দনদার কাছে আসবো। চন্দনদা, শুরুতে যেটা বুঝতে হবে সেটা হলো অনেক ক্ল্যারিফিকেশনস হয়েছে, কিন্তু একটা ঘটনা তো বুঝতে হবে যে ঘটনার এই 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 রিফ্লেকশনটা, এইরকম একটা পর্যায়ে ঘটনাটা পর্যবসিত হলো কিভাবে, এটা বুঝতে হবে যে কে বা কারা দায়ী যারা এই ঘটনার এই অবস্থা পর্যন্ত নিয়ে গেলেন। একটা জিনিস তো, একটা ক্যারেক্টার তুমি দেখো, আজকে এটা নো ডাউট প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু না, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষ বলবে পুলিশের ওপর আক্রমণ কোনো রাজনৈতিক দল চায় না, ঠিক তেমনভাবে পুলিশও দুর্বিনীত হয়ে কোনো আন্দোলনকে রুখবে সেটাও চায় না। অ্যাট দি সেম টাইম বুঝতে হবে কারণটা কি। কারণটা যখন আজকে সলভের কথা যেটা রাজীব বলছেন, এটা বুঝতে হবে 2019-এ বলেছিলেন কি? আমরা কি তারও আগে যদি যে ক্রিমিনালাইজেশনের প্রসঙ্গ উঠছে, কোনো থানা থেকে কোনো মুখ্যমন্ত্রী ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন ক্রিমিনাল, সেটাও কি সেই মুহূর্তে প্রতিবাদ হয়েছিল? রাজীব দা দুজনের কাছেই আসবো, আমি একটু ফিরদৌস শামীমের কাছে। রাজীব দা সজলদা দুজনের কাছেই আসবো। ফিরদৌস, তুমি আসার আগে আমরা কয়েকটা ভিডিও দেখাচ্ছিলাম, যে ভিডিওগুলো বিভিন্ন সোর্সে পাওয়া গেছে। কলকাতা পুলিশও একটা পোস্ট করেছে। আবারও বলছি যে শিক্ষকদের উপর লাঠি চার্জ, যে শিক্ষকরা এই মুহূর্তে হন্যে হয়ে একটা রাস্তা খুঁজে বেড়াচ্ছেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে, সেটা ডেফিনেটলি কখনো সমর্থনযোগ্য হতে পারে না। পুলিশের শিক্ষককে লাথি মারার যে ছবি, সেটা ভয়ঙ্কর, নিন্দা করার কোনো ভাষা নেই। কিন্তু এই ভিডিওগুলোতে আরেকটা দিকও উঠে আসছে, যে এক বা একাধিক ব্যক্তির সেখানে উপস্থিতি এবং তাদের আচরণ, যেখানে বলা হচ্ছে পেট্রোল জেলে জ্বালিয়ে দেওয়ার কথা, যেখানে একজন পুলিশের কলার ধরে তার উর্দি ধরে টানাটানি করা হচ্ছে, লাঠি নিয়ে তার উপর চড়াও হওয়া হচ্ছে এবং মহিলা পুলিশ কর্মী তাকে লাথি মারা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এখানে যে কেউ বা কারা কি শিক্ষক শিক্ষিকা, যে আচরণগুলো সাধারণভাবে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একেবারে এক্সপেক্টেড না। এক সেকেন্ড, প্রশ্ন হচ্ছে যে কেউ বা কারা কি শিক্ষক শিক্ষিকাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগে কোথাও অশান্তির ছক কষছিল? দেখুন, এটা তো পুলিশের তদন্তের বিষয়। একটা খুব সাধারণ কথা বলি, দেখুন পুলিশ আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্মে দেখুন বলি যে যেভাবে যে কজন ছেলে মেয়ে ছিল আর যেভাবে তারা হয়তো তাদের গণতান্ত্রিক আন্দোলন করতে গেছিল, পুলিশ যেটা করেছে সেটা হচ্ছে তার ক্ষমতার অপব্যবহার। যেভাবে বল প্রয়োগ করেছে এটা ক্ষমতার অপব্যবহার। দেখুন, একটা পুলিশ স্টেট হওয়া এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। দেখুন, প্রশাসনিক ব্যর্থতা বলুন, প্রশাসনিক প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আজকে এই ছেলেমেয়েরা চাকরি হারা হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশাসনিক ব্যর্থতা এবং তার সঙ্গে দুর্নীতি পরায়ণতার জন্য এই ছেলেমেয়েরা চাকরি হারা হলো। তারপরে সেই প্রশাসনের পুলিশ গিয়ে তাদের লাঠি মারছে। তারা যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, ধরুন সাপোজ আমি যদি ওকে লাঠি হিসেবে ধরে নিলাম, আমি একটা বিরুদ্ধ যুক্তি দিই যে ওটা পুলিশের লাঠি নয়, না সঙ্গে ওরাও লাঠি নিয়ে গেছিল। আচ্ছা, ওরা লাঠিটা নিয়ে যাওয়া মানে কি পুলিশের উপর লাঠি প্রয়োগ করা? আচ্ছা, যে যারা যখন রাজনৈতিক আন্দোলনে ঝান্ডা নিয়ে, তো ঝান্ডা মানে তো সেটা একটা লাঠি, তার সঙ্গে তো পতাকা থাকে, সেটা নিয়ে যাওয়া মানে পুলিশের উপর আক্রমণ করা। ফলে এই যে পুলিশ, যে আসলে পুলিশ একটা বিড়ম্বনায় পড়েছে, পুলিশ এখন এক্সকিউজ তৈরি করছে, কিন্তু আমরা আইডিয়াল স্টেট তৈরি করতে পারবো না, আইডিয়াল সমাজ তৈরি করতে পারবো। দীপ্তিমান বাবু, তৃণমূলের তরফ থেকে এই প্রশ্নটা তোলা হচ্ছে, যে যেটা রাজীব দা একটু আগে বললেন, যে জঙ্গি আন্দোলনের পরামর্শ দেওয়া হচ্ছে। না, প্রথম কথা হচ্ছে অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি দুটো কালকের ফ্রেমের কথা বলবো। একটা ফ্রেম হচ্ছে কসবাতে, যেখানে ওই আপনি দেখাচ্ছিলেন যে লাঠি নিয়ে টানাটানি অথবা গার্ডরেল টপকাতে গিয়ে মহিলা পুলিশের গায়ে পা লেগেছে, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ লাঠি চালিয়েছে। আরেকটা ফ্রেম, এর থেকে 200 কিলোমিটার দূরে জঙ্গিপুর বলে একটা মুর্শিদাবাদে জায়গা আছে এবং নদিয়ায়, সেখানে পুলিশের জিপ উল্টে যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে তাড়া করে নিয়ে পেট্রোল পাম্পে ঢুকিয়ে মারা হলো, সেখানে কিন্তু পুলিশ ইন অ্যাকশন আমরা দেখতে পাইনি। অথচ দেখতে পেলাম কোথায়, যারা
চাকরি হারা যারা চাকরি ন্যায্যভাবে পেয়েছেন তাদের উপর পুলিশের বল প্রয়োগ করতে। আচ্ছা বলুন তো, এই যে ডিআই সাহেব যিনি ওখানে বসেছিলেন, ওনার দেখা করলে কি সমস্যা হতো? এই যে মেহবুবরা গিয়েছিল, তাদের সঙ্গে দেখা করলে ডিআই সাহেবের কি অসুবিধা হতো? কি অসুবিধা ঢাকবার জন্য ডিআই সাহেবরা দেখা করলেন না, কোনো জায়গাতে দেখা করেননি? আচ্ছা রাজীব দা অপরাজনীতির কথা বলছিলেন, হ্যাঁ সত্যিই তো অপরাজনীতি হয়েছে, অপরাজনীতি হয়েছে। অপরাজনীতি, যে অপরাজনীতি চাকরি বিক্রি করতে সহায়তা করে সেই অপরাজনীতি হয়েছে, যে অপরাজনীতি চাকরি চুরি করে খাটের তলায় কোটি কোটি টাকা ঢোকাতে সাহায্য করে সেই অপরাজনীতি হয়েছে। এই অপরাজনীতি করেছেন তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস এর দায়ভার এড়াতে পারে না। আচ্ছা 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস ক্লাবের সামনে গিয়ে বলেছিলেন যে তোমরা সেই অবস্থানে উপস্থিত হয়ে বলেছিলেন অবস্থান উঠিয়ে দাও, আমি তোমাদের চাকরি দেবো। 2019-এর লোকসভা ইলেকশনের পর একটা ছেলে চাকরি পেয়েছে, একটা মেয়ে চাকরি পেয়েছে। এই অপদার্থ মুখ্যমন্ত্রী যে সমস্ত মিথ্যা কথা দিনের পর দিন বলেছেন, আমি এই ভাষা প্রয়োগ করতে বাধ্য হলাম মুখ্যমন্ত্রী সম্পর্কে। আমি কোনোদিন কোনো টিভি অনুষ্ঠানে এই ধরনের ভাষা প্রয়োগ করিনি, কিন্তু যেভাবে এই অপদার্থ মুখ্যমন্ত্রী যেভাবে অন্যায্য আচরণ করেছেন এই যোগ্য প্রার্থীদের উপরে, তার উপরে সম্পূর্ণভাবে আমাদের এই সমস্ত দল করতে চাই। আমি খুব সংক্ষেপে কথা বলা মেহবুবের কাছে বলুন, এরা আজকে এই সমস্ত বঞ্চিত অবহেলিত চাকরি প্রার্থীদের পেটের আপনাদের চুরি করার জন্য চাকরি গেছে, করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের চুরি করার জন্য চাকরি গেছে, কথা স্বীকার করুন। রাজীব বাবু কথা স্বীকার করতে শিখুন, মানুষের সামনে নত হতে শিখুন, মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করুন, মানুষের কাছে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এখনো সময় আছে, এখনো সময় আছে, ক্ষমা প্রার্থনা করুন। এই যে মেহবুবরা বসে আছে, শুভদীপরা বসে আছে, ওদের কাছে করজোড়ে ক্ষমা চান, বলুন আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় করেছি আমরা, বলুন অন্যায় করেছি আমরা। মমতা ব্যানার্জি না বড় কথা বলছেন না, করেন চাকরি করেন মানে তারা যদি যেটা বলা হয়েছে, তারা যদি যান, তারা যদি না, তাদের সার্ভিস তো টার্মিনেট হয়ে গেছে, তাদের সার্ভিস দেখুন, এটা বুঝে নেওয়া উচিত। সলিউশন কি চাইছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? না না না, ভুল করছেন। যদি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়কে আপহেল্ড করে আপনি যদি বলেন যে ওই মঞ্চে দাঁড়িয়ে যে আমি ওই সুপ্রিম কোর্টের রায় মানি না, আমি কাল থেকে বলছি তোমরা সার্ভিসে যাও, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা এবং অ্যানার্কির আহ্বান। আপনি যদি কাল থেকে বলতে শুরু করেন যে কোর্টের রায় মানি না, এটা অ্যানার্কির আহ্বান। একটা ইলেক্টেড গভর্নমেন্টের প্রধান হিসেবে বলতে পারে না, কোন সেন্সিবল মানুষ বলতে পারে না যেটা বলেছেন, অ্যানার্কিকে আহ্বান করছেন। দীপ্তিমান বাবু খুব সংক্ষেপে, আমি সবার কাছে জাস্ট রাজীব বাবু প্রাক্তন বনমন্ত্রী ছিলেন, উনি সাংবিধানিক বিষয়গুলো জানেন না, এটা এরকম নয়। এটা এমনভাবে মানে দেখানো হচ্ছে যেন এটা একটা সাধারণ ভুল, এটা কোনো ভুল নয়, এটা একটা সংগঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার শাস্তি হওয়া উচিত। এবং এইখানে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, এই ভার্ডিক্টের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। রাজীববাবু এটা খুব ভালো করে জানেন। এই ধরনের রাজনীতি, এই যে রাজনীতির কথা বলছেন না, এই অপরাজনীতি আপনারা করছেন বসে, সুমন দা, আপনাদের ক্ষমা চাওয়া উচিত।